নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের প্রশ্ন আমাদের অতিথির কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তার উত্তর যা আপনারা শুনতে চান সেগুলোই আমরা নিয়ে আসার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। স্বাগত, অভিনন্দন ক্যালকাটা নিউজে। অবশ্যই করে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব শঙ্কর ঘোষ এই মুহূর্তে অবশ্যই বিজেপি বিধায়ক এবং নানান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু তার পথ চলা, রাজনৈতিক পথ চলা প্রথমেই দেখে নেব। বঙ্গ রাজনীতিতে বর্তমানে পরিচিত নাম শঙ্কর ঘোষ। একদিকে তিনি শিলিগুড়ি বিধানসভার বিধায়ক, অপরদিকে তিনি বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক বা চিফ হুইপ। তিনি ডক্টর শঙ্কর ঘোষ। ছাত্রাবস্থায় থেকেই যার মানুষের স্বার্থে কাজ করে যাওয়ার লোভ পিছু ছাড়ে না। 1991 সাল থেকেই শঙ্কর ঘোষ রাজনীতির সঙ্গে যুক্ত। তবে শঙ্কর ভারতীয় জনতা পার্টির হাত ধরেন 2021 সালের 12ই মার্চ। প্রসঙ্গত, শঙ্কর ঘোষের জন্মস্থান বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। কলেজ জীবন শেষ করে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ছাত্রজীবন থেকেই জড়িয়ে পড়েন সমাজ সেবামূলক কাজে। 1991 সালে শঙ্কর ঘোষ যোগ দেন এসএফআইতে। 1995 সালে যোগ দেন ডিওয়াইএফআইতে। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 17তম বিশ্ব যুব ও ছাত্র উৎসবে তিনি ভারতীয় প্রতিনিধি দলের অংশ ছিলেন। 2015 সালে তিনি শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। সেই সময় নিযুক্ত হন মেয়র পরিষদ সদস্য হিসেবেও। তাকে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত দায়িত্ব। এমনকি শিলিগুড়ি প্রশাসক বোর্ডের সদস্য থাকাকালীন শিলিগুড়িতে কোভিড মোকাবিলাতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন শঙ্কর ঘোষ। অবশেষে 2021 সালে বিজেপিতে যোগদান। সেবারের বিধানসভা নির্বাচনেই শিলিগুড়িতে প্রার্থী হওয়া এবং শিলিগুড়ি থেকে বিধায়ক নির্বাচিত হন শঙ্কর ঘোষ। 2021-এ তৃণমূল কংগ্রেসের ওম প্রকাশ মিশ্রকে শঙ্কর ঘোষ পরাজিত করেছিলেন 35,586 ভোটে। আগামী 26-এ শেষ হচ্ছে তাঁর 5 বছরের বিধায়ক পদের মেয়াদ। এবার আগামীর দিকে তাকানোর পালা। ক্যালকাটা নিউজ। চলে আসবো সরাসরি আলোচনায়। উত্তরবঙ্গের কথাই কি শঙ্কর ঘোষ প্রধানত তুলে ধরতে চাইছেন? দেখুন, আমি যাকে দেখে, যার কাজ দেখে অনেকটা রাজনীতি শুরু করেছিলাম, তিনি একটি ছোট্ট কথা লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তখন সৌরভ যতদূর সম্ভব দক্ষিণ আফ্রিকায় আছে, খেলা বা কমেন্ট্রি করছিল। তো একটি সভা হচ্ছিল, তো উনি মাঠে, ব্রিগেডের মাঠে বসেছিলেন। তো সৌরভ জিজ্ঞেস করেছিল যে আপনার তো মঞ্চে বসার কথা, তা আপনি মাঠে বসে আছেন কেন? তখন উনি উত্তর দিয়েছিল, আমরা উত্তরের লোক, আমাদের মঞ্চে ওঠার জায়গাটা এখনো প্রস্তুত হয়নি। তো স্বাভাবিকভাবেই আমার এই বিষয়টা দাগ কেটেছিল। সেই সময় হয়তো প্রকাশ্যে এগুলো বলিনি, কিন্তু এটা মাথার মধ্যে ছিল যে উত্তর বলে নয়, কলকাতার থেকে দূরবর্তী অঞ্চলের যে কোনো মানুষের তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসা। ফলে সেই জায়গার থেকেই আমার উত্তরের যে প্রশ্নগুলো, অমীমাংসিত প্রশ্ন, সেগুলোকে তুলে ধরাটাই আমার রাজনীতির প্রথম দিককার কাজের মধ্যে অবশ্যই ছিল। ঘটনাচক্রে বিধায়ক হয়ে আসার পরে আমি যে পরিসর এই মুহূর্তে তৈরি হয়েছে, এটা আমার কাছে প্রত্যাশিত ছিল না। যে কোনো কারণেই হোক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নেতৃত্বের আস্থা বা বিশ্বাস, শুভেন্দুদার সবসময় পাশে থাকার মাঝখানে দিয়ে এখন সবাই প্রশ্ন করে তুই কি শুধু উত্তরের কথা বলবি? তো এখন এমন অবস্থা হয়েছে, ওই শব্দটা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির জন্যই কাজ করতে হচ্ছে। না, অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র তো থাকবেই পুরো জায়গাটায়। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া ছাড়া কথা বলা যাবে না। শঙ্কর ঘোষ নিজেও সেই প্রসঙ্গ উত্থাপন করলো। শঙ্কর ঘোষের যে ফেসবুক প্রোফাইল, তাতে লেখা রয়েছে সরাসরি শঙ্কর। কেন? এটা মূলত
মানুষ ভীষণভাবে প্রত্যাশা করে যে জনপ্রতিনিধি যাকে নির্বাচিত করেছে তার সাথে সরাসরি কথা বলবো, মাঝখানে 1, 2, 3, 4 লেয়ার থাকবে, এটা চায় না। আমি ব্যক্তিগতভাবে যে রাজনীতির শিক্ষায় বড় হয়েছি, আমি এমনি খুব সাধারণভাবে জীবনযাত্রা আমার, আমি এর আগেও কর্পোরেশনে কাউন্সিলর MIC ছিলাম, ফলে আমার শিলিগুড়ি শহরটা আমার কাছে পাড়ার মতন, ফলে স্কুটি নিয়ে ঘোরাফেরা করি, ইত্যাদি করি। বিধায়ক হওয়ার পরে যেহেতু পরিসরটা বেড়ে যায়, অনেক মানুষের প্রতিনিধিত্ব করতে হয়, তো আমি চেষ্টা করি শিলিগুড়িতে থাকলে এমন কোনো দিন নেই, মানে আমার বিধায়ক অফিস বাদ দিয়েও আমি প্রতি 2 ঘন্টা চেষ্টা করি এলাকায় গিয়ে, একদম কলোনিতে, বুথে, রাস্তায়, সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলতে। আমিই যাই, ওনাদের আসতে হবে না। ফলে এই যে এই ব্রিজটা তৈরি করা, সেটারই আমি নাম দিয়েছিলাম সরাসরি শঙ্কর। এবং যেখানেই আমি যাই না কেন, আমি তার আগেই সেই অঞ্চলের মানুষের কাছে খবরটা আমার কার্যকর্তারা পৌঁছে দেয় যে শঙ্কর বা শঙ্করদা এখানে আসবে। ছোট কাজগুলো যেরকম হয়, মানুষের বিভিন্ন অভিজ্ঞতাও যেরকম সংগ্রহ করি, পরামর্শ নিই, কোনো জায়গায় যদি আমার ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, কোনো জায়গায় যদি ফাঁক থাকে, সেটাকেও দূর করার চেষ্টা করি। সেই জন্যই সরাসরি শঙ্কর। উত্তরবঙ্গের রাজনীতির কথা বৃহত্তর বড় স্ফিয়ারের ক্ষেত্রে আমরা একটুখানি ধরে ধরে আলোচনা করব, যেহেতু রাজনৈতিক জীবনের কথা, সৌরভ গাঙ্গুলির কথা ইতিমধ্যেই উঠে এলো। অশোক ভট্টাচার্য শঙ্কর ঘোষের জীবনে কতটা জড়িয়ে, অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা তুলে ধরছি। প্রথমত অশোকদার কাছ থেকে আমি শিখেছি। অনেকে অশোকদাকে আমার গুরু, শিষ্য ইত্যাদি বলে থাকেন। ঘটনাচক্রে অন ক্যামেরা আমি বলছি যে 2011-র আগে অশোকদা কিন্তু আমার নিয়ারেস্ট পেরিফেরির মধ্যে ছিল না। হি ওয়াজ দ্যাট টাইম মাই লিডার। আচ্ছা, সেই সময় উনি মন্ত্রী ছিলেন, ব্যস্ততা ছিল, সরকার ছিল, এবং আমার রাজনীতি, ছাত্র, যুব, পার্টি, সেখানে আমি একজন পার্টির ক্যাডার ওয়ার্কার হিসেবে কাজ করতাম। কিন্তু 2011 সালে অপ্রত্যাশিতভাবে অশোক ভট্টাচার্যের পরাজয়ের পর, আর যতদূর সময় আমি সেই সময় অশোকদার ইলেকশন এজেন্টও ছিলাম, বা না পি রায় ছিল, তো ওয়ান অফ দ্য যারা ইলেকশন ক্যাম্পেইন অর্গানাইজার তার মধ্যে ছিলাম। তো আমি অশোকদাকে গিয়ে বলেছিলাম, উনি একটা অদ্ভুত আমি জিনিস দেখেছিলাম, উনি 5-6 রাউন্ড হওয়ার পরে বলে, শঙ্কর আমি চলে যাচ্ছি, এই নির্বাচনটা আমি জিতবো না। তো আমি বললাম, মাত্র 21, 22, 23, 24 রাউন্ড হবে, তুমি এখনই? বলছে, না আমি বুঝে গেছি ভোটিং ট্রেন্ডে আমি জিতবো না, তুই বাড়িতে চলে আসিস। তো আমি পুরো কাউন্টিং শেষ করে আমি প্রায় 3500 জনেরও বেশি ছেলে নিয়ে, মানে আমরা যারা যুব ছাত্র পড়তাম তারা মিলে আমরা বাড়িতে গিয়েছিলাম। দ্যাট টাইম হি ব্রোক। মানে উনি ভাবতে পারেননি যে শিলিগুড়ির মানুষ 75,000 ভোটে তার আগের বার জিতিয়েছে, তার পরের বারে এইভাবে হেরে যাবে। তো উনি বলল, নানা কথা বলেছিল, সেগুলো আর তুলতে চাই না, কিন্তু আমি সেদিন অশোকদাকে প্রমিস করেছিলাম যে 2011-তে তুমি হেরেছো, কিন্তু তুমি আবার শিলিগুড়ির বিধায়ক হবে। এবং পরবর্তীকালে উনি মেয়র হন, বিধায়ক হন। ঘটনাচক্রে এই সময় থেকে একেবারে 21 অবধি ওনার সাথে আমার বন্ডিংটা অসম্ভব ছিল। নানান রকম আলোচনা, কথাবার্তা তো চলছে। শঙ্কর ঘোষ এই নাম বা পরিচয়ের সঙ্গে রাজনৈতিক জীবন জড়িত। হ্যাঁ, তিনি বিজেপির বিধায়ক, কিন্তু তার পরিচয়টা শুরু হয়েছিল বাম আমলে। এমনটা বলা হয় অশোক ভট্টাচার্যের মানসপুত্র শঙ্কর ঘোষ। কে অশোক ভট্টাচার্য? নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, বাম আমলের মন্ত্রী। অশোক ভট্টাচার্যের হাত ধরেই তার পথ চলা এবং বাম রাজনীতিতে তার প্রবেশ। অশোক ভট্টাচার্য নিজে শঙ্কর ঘোষ সম্পর্কে কি বলছেন শোনাবো। আমার নামে কোনো মডেল টডেল ছিল না, লোকে বলতো না শিলিগুড়ি মডেল। তো এটার মূল উদ্দেশ্যটা ছিল যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা, বিজেপিকে পরাজিত করা। আমরা বামফ্রন্টগতভাবেই আমরা লড়েছিলাম। 2009 সালে আমরা কিন্তু, যখন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা বিরোধ হচ্ছিল, তখন আমরা কৌশল করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার জন্যে কংগ্রেসের ভোটকে আমরা সমর্থন করেছিলাম। এটা 2009 সাল। পরবর্তীকালে যখন 2015 সালে আমরা যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম, তখন আমাদের 1-2 আসন আমাদের কম ছিল।
সেই সময় আমরা কংগ্রেসের সাপোর্ট আমরা নিয়েছিলাম। পরবর্তীকালে কংগ্রেসের সমর্থনেই কিন্তু আমরা ভোট পরিচালনা করেছিলাম। তারপরে 2016 সালে আমরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই কিন্তু নির্বাচনে লড়াই করেছিলাম। আমি এই কথাটা বলতে পারি, শিলিগুড়ি থেকে যেটা শুরু হয়েছিল সেটাই কিন্তু সারা পশ্চিমবঙ্গে পরবর্তীকালে একটা মডেল হিসাবে অনেকের কাছে এই মডেল হিসাবে চিহ্নিত হয়েছিল। আমি এসব নিয়ে কিছু কথা বলতেই চাই না, উনি আমাদের পার্টিতে নেই, উনি আছেন বিজেপি পার্টির, তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তো অশোকদার কথা অনেকটা আমরা বিস্তারিত বললাম, স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসছে, হয়তো এই প্রশ্নটা এতবার ফেস করতে হয়েছে শঙ্কর ঘোষকে, বোধহয় উত্তরও রেডি রয়েছে। বাম থেকে রামে এই ট্রানজিশনটা কঠিন ছিল, সহজ ছিল, স্বাভাবিক ছিল? কঠিন ছিল। প্রথমত রাজনীতি কোনো কিছু পাবো, কোনো পদ, বিধায়ক, কোনো কিছু হব, এরকম আমার মানসিকতায় ছিল না। মূলত মানুষের দাবি দাওয়াগুলো তুলে ধরা, অন্যায় হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই মানসিকতা দিয়ে রাজনীতি। এবং আমার রাজনীতির শুরুর দিকটা অনেক বেশি আমি সেই সময়কার বামপন্থী চিন্তাভাবনার দ্বারা আকৃষ্ট ছিলাম। আমি অনেক জায়গায় বলেছি যে আমার বাবা বন দপ্তরের আধিকারিক ছিলেন, খাওয়া পড়ার খুব একটা অভাব ছিল না, ফলে সবসময় আমার চোখ পড়তো যাদের কাছে কিছু নেই, কেন তারা আমার মতন নয়। মানে আমি সামান্যের মধ্যেও আমি বলবো যে আমি যেটুকু পাচ্ছি সেটুকু ও কেন পাচ্ছে না। এই প্রশ্নটাই কিন্তু আমাকে বামপন্থী রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ ইকুয়ালিটির প্রশ্ন। ইকুয়ালিটির প্রশ্নে অন্তত খাবার, শিক্ষা, বাসস্থান, যে কথাগুলো আমরা সাধারণভাবে 5টি মানুষের চাহিদার কথা বলি, রামে এই জায়গার থেকে এরকম একটা রাজনীতি প্রায় 25-30 বছর করার পরে সমস্যা তৈরি হলো যখন আমি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেসের যিনি মেয়র পদের প্রার্থী ছিলেন তাকে হারিয়ে আমি আসলাম। প্রথম কথা, আমি যে জিতবো এটা কেউ ভাবেনি, জেতার পরে এটাকে কোথায় দেবো সেটা বুঝতে পারছে না, দেওয়ার পরে দেখছি এটাকে নিয়েই কেন এত চর্চা হচ্ছে, আমরা কোথায় গেলাম। এই নিয়ে আমার যারা নেতা তাদের মধ্যে শুরু হলো সমস্যা। তারা এমনভাবে আমাকে 2016-17 পর থেকে গ্রিল্ড করা শুরু করলো যে আমি ভাবলাম যে একটা বামপন্থী মানসিকতার মধ্যে এরকম মিডিওক্রেসি কাজ করবে কেন। অর্থাৎ কাউকে জায়গা দেওয়ার প্রশ্নে, কেউ কাজ করলে তাকে বাধা দেওয়া কেন, এটা একটা মানসিকতা, ও উঠছে নামিয়ে দাও। এইটা আমি পার্টির স্টেট সেক্রেটারি সূর্যদাকেও আমি চিঠিতে মুখে বলার চেষ্টা করেছি। দে ইগনোর্ড ফ্রম 17, তারপরে দে ইগনোর্ড এবং তারপরে 2011 পরবর্তী সময় বারবার করে এপাশ ওপাশ ছেলে পুলে সবাই বলতো শঙ্কর কবে বিধানসভায় দাঁড়াবে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে দেখলাম যে আমাকে অবজ্ঞা করা হয়, একদিকে দেখলাম অশোকদা যখন এই লিডাররা আমাকে এভাবে গ্রিল্ড করে উনি চুপ থাকেন, কেননা উনি কাইন্ড অফ পলিটিক্যাল গার্জিয়ান ছিলেন। তারপরে পার্টির বিভিন্ন ডিসিশনের সাথে আমার সমস্যা শুরু হলো, বিশেষত সমস্যা শুরু হলো আইএসএফের সাথে জোট গঠন নিয়ে। একটা ক্লাস অর্গানাইজেশন করা পার্টি কি করে একটা আইডেন্টিটি পলিটিক্স করা পার্টির সাথে তারা ম্যাচ আপ করে। যেরকম আমি কংগ্রেসের সাথে জোট ইত্যাদি নিয়ে আমরা বিতর্ক করেছি, জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া না হওয়া নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু আইএসএফের সাথে যখন জোট হচ্ছে তখন এটা সেন্ট্রাল কমিটির ডিসিশন হিসেবে আমাদের কাছে বলা হয়, তখন আমি এর প্রতিবাদ করে আমি একটিই কথা বলেছিলাম যে গেরুয়া পোশাক পরলে সে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, ফেস টুপি পরলে সে ধর্মনিরপেক্ষ হয়ে যাচ্ছে। এই হিপোক্রেসি আমি মানি না। এবং সেই সময় এই পুরো ছোট বিষয়গুলোকে সামনে রেখে আমি সিদ্ধান্ত নিই যে আমি এখান থেকে সরে যাব। এবং এই রকম একটি দিনে এটি আমাদের পার্টির সেক্রেটারিয়েট মিটিংয়ে অত্যন্ত বাজেভাবে আমাকে অপমান করা হয়। অশোকদা চুপ করে থাকে। আমি সেদিন পার্টি অফিস থেকে ওই মিটিং থেকে বেরিয়ে বলেছিলাম যে আমি আর কোনো দিন এই পার্টি অফিসে আর আসবো না। তারপরেও আমি 1.5-2 মাস পার্টিতে ছিলাম। তারপরে আমি বেরিয়ে আসি। শুধু একটা কথা বলতে পারি, আমি যে পার্টি ছাড়তে পারি বা আমি পার্টি ছাড়বো
এটা কেউ জানতো না, কেউ না, নোবডি। ইভেন আমি যেদিন পার্টি সো কল্ড আর কি রেজিগনেশন বলে তো কিছু হয় না, পার্টি ছাড়ার চিঠি দিয়েছি, সেদিনও আমি অশোক ভট্টাচার্যের জন্য ইলেকশন অফিস খুলেছি, ফ্ল্যাগ লাগিয়েছি। মা সেই সময় সেরিব্রাল অ্যাটাক হয়েছে, মা হসপিটালে ভর্তি। আমি পার্টি অফিসে গিয়ে আমার যে দারোয়ান, যে কেয়ারটেকার গোপাল, ওকে চিঠি দিয়ে বলে এসেছি, জীবেশ দা অশোকদাকে একটু চিঠিটা দিয়ে দিস। আর আমি সোজা হসপিটাল চলে গেছি। আমার ওয়াইফও জানতো না যে আমি লেফট ছাড়তে পারি। অনেক কিছু জানা অজানা কথা আমরা জানার চেষ্টা করেছি। রাজনীতির সেই যে ঘেরাটোপ, সেই যে মারপ্যাঁচ, তার মধ্যে আমরা এখনো শঙ্কর ঘোষকে ঢোকাতে পারিনি, হয়তো ঢুকতে চাইছেনও না। কিন্তু রাজনীতির সেই জায়গা উত্তরবঙ্গের পথ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মানচিত্রে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানার চেষ্টা করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আর ঠিক এখানেই প্রশ্ন থাকবে, একটা হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি, আসবো সেই জায়গায়, শঙ্কর ঘোষ কীরকমভাবে রাজনৈতিক জীবনের পট পরিবর্তন বা পালাবদল হলো। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রের যদি দিকে তাকাই এই মুহূর্তে, 2026কে কেন্দ্র করে ধীরে 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 উত্তাপ বাড়ছে। বিজেপি উত্তাপ বাড়াচ্ছে। 2021 সালে মানুষের যে একটা ক্ষোভ, তৃণমূল কংগ্রেসের রিজেকশনের জন্য মানুষের যে একটা আকুতি, আমার মনে হয় 2026-এ তার থেকেও অনেক বেশি আকুতি রয়েছে। আমি এই বাস্তবের সঙ্গে এর মিল আছে কি? ভোটের শেয়ার, সিট, এই সবেতেই তো তৃণমূল কংগ্রেস আলটিমেটলি জো জিতা ওহি সিকান্দার। 2077-এ বিজেপি কেটে 70। 2021-এর থেকে অনেক বেশি আকুতি মানুষের। 2021 পরবর্তী এই রাজনীতিতে প্রথমত বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি পলিটিক্যাল আইডেন্টিটি ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে বিরোধী দল 3 থেকে 77। তারপরে যে ধাক্কাটা তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সন্ত্রাসের জন্য পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে চিহ্নিত হয়ে আছে, মানে কুখ্যাত হয়ে আছে, সেই ধাক্কা সামলে পার্টিটাকে আবার ঘুরে দাঁড় করানো, এটা অত্যন্ত কঠিন কাজ ছিল। আমার মনে হয় ফার্স্ট পার্টি ইজ ওভার। পার্টির কনস্ট্রাকশন, লোকসভা, অর্গানাইজেশন, সবটা মিলিয়ে উই আর রেডি টু গিভ আ কাইন্ড অফ, আমি বলবো 2026-এ তৃণমূল কংগ্রেস এমন অপ্রত্যাশিত পরাজয় হবে যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রীরাও জানে না। সেখানে শুধু একটাই, এটা মনে করি দিস ইজ আওয়ার পার্ট, যেখানে দাঁড়িয়ে যে মিনিমাম একটা সাপোর্ট, সেই সাপোর্টটা নিশ্চিতভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির অর্গানাইজেশনের থেকে চায়। কিসের ভিত্তিতে এই কনফিডেন্স 2026-এ সরকার গঠন করবে বিজেপি? এই কনফিডেন্স কিসের ভিত্তিতে? যদি আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখা যায়, রাজনৈতিক ইতিহাসে পালাবদল আমাদের এখানে যতবারই হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটা ল্যান্ডস্লাইড, যে কি বলবো, ভিক্টরি যারা রুলিং পার্টি তারা এসছে। এবং যদি আমাদের সেই সময় অর্থাৎ যুক্ত ফ্রন্ট, বাম ফ্রন্ট, তৃণমূল, যখনই যারা জিতেছে তারা কেউ এটা ভাবেনি যে তারা জাস্ট মার্জিনাল উইন হবে, অর্থাৎ 50% অ্যান্ড অ্যাভাব সিট পেয়ে জিতবে। তাদের ট্রেন্ড কিন্তু সবসময় দেখবে 180, 190, তখন সুইট কম ছিল, বা এরপরে 200-200-র উপরে গিয়েছে। ফলে এটা একটা ওয়েস্ট বেঙ্গল মানুষের একটা ক্যারেক্টার আছে, যাকে খুব ভালো লাগে। অঙ্ক যেন মিলে যাচ্ছে, অঙ্ক কোথায় মিলছে, শুনতে ভালো লাগে। রাস্তায় আন্দোলন, রাস্তায় দেখা, ইস্যুকে খুঁজে বার করা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। শঙ্কর ঘোষের বক্তব্য, সে উত্তরবঙ্গের জন্য ভাবছে শিলিগুড়ি, রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে সাম্প্রতিক ইস্যুতে যদি চলে আসি, SIR থেকে শুরু করে বাংলা বললেই বাংলাদেশি, তৃণমূল কংগ্রেস রাস্তায়, বিজেপি কোথায়? প্রথমত বিজেপি তো উল্টে এই ইস্যুতে চাপে। প্রথমত হচ্ছে যে এই রাস্তার আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ভূমিকা অবশ্যই রাখে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ধীরে ধীরে হয়তো এর স্লো প্রগ্রেশন বা এই নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে আলোচনা হবে, যে
একদিকে প্রাইমারি মিডিয়া আমরা যেটা বলি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং এর সাথে সোশ্যাল মিডিয়া, তিনটে যে স্পেয়ার তৈরি করেছে না, এই স্পেয়ারের মধ্যে পার্টির বক্তব্য পৌঁছানোর ক্ষেত্রে আমি হিসেব করে বলতে পারি যে বামপন্থীরা আগে যত রাস্তায় পথসভা মিছিল করত, তৃণমূলীরাও আগে যত করত, এখন তা করে না। ফলে রাস্তার আন্দোলনের কনসেপ্টেরও কিছু পরিবর্তন হয়েছে। এর মানে এটা আমি বলবো না, আমি এটাও একটা চর্চার মধ্যে আমি নিয়ে আসতে চাই বা ভবিষ্যতে নিশ্চিতভাবে করব। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার পেরিফেরির বাইরেও অনেক মানুষ আছে, তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করা ইত্যাদির প্রশ্নে। তবে আমি মনে করি যে বারবার করে যে কথাটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে যে রাস্তায় বিজেপি আছে কিনা, আমি মনে করি আছে, তার নিজস্ব ছন্দে আছে। এবার সেই ছন্দে কি হবে? রুটি কাপড়া আর মাকান, এই তো ইস্যু, আর তো কিছু ইস্যু হতে পারে না। সেখানে যদি এসআইআর চলে আসে, আমি নাগরিক না নাগরিক নয়, যদি শিলিগুড়িকেই ধরি, শিলিগুড়িকে কেন্দ্র করে এই ইস্যু তো বড় ইস্যু। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তার আগেই যেহেতু রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত, তার আগে কোনোদিনও আমরা দেখিনি সাম্প্রতিক ইতিহাসে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে 21শে জুলাই ঠিক আগে। বাংলা বললি বাংলাদেশি ইস্যুতে রাস্তায় নেমে পড়লো। বিজেপি কোথায়? এটাই তো রাজনীতি, স্বাভাবিক, তারা তো ধরেছে সেই জায়গাটা। বিজেপি কি ধরতে পারলো? বিজেপি তো ব্যাকফুটে। এটাই তো রাজনীতি, যেটা আজকে মমতা ব্যানার্জি ম্যাচ উইনিং স্টেপ মনে হচ্ছে। 2026-এ এটা মমতা ব্যানার্জির ডিবাকেল হবে, অর্থাৎ তার পরাজয়ের মূল কারণ হবে। এবার আমি আসি যে মমতা ব্যানার্জি কেন এই ইস্যু ধরেছিলেন। আরজি কর, কসবা, শিক্ষা দুর্নীতি, রাস্তায় শিক্ষকরা বসে আছে, ওবিসি, কলেজের অ্যাডমিশন এখনো হয়নি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোয়নি, পুরো বিষয়টাকে দেখে ফলে একটা নতুন স্টোরি লাইন, যেটা তাদের প্রফেশনাল পলিটিক্যাল যারা ম্যানেজমেন্ট করেন তারা এটা নামিয়েছিলেন। আমি আশা করি শিলাদিত্য, তুমিও নিশ্চয়ই এটা চাও না যে স্বর্গের থেকে মানুষ এসে ভোট দিয়ে আমাদের রাজ্যের সরকার নির্ভর করে যায়। এসআইআর কারা বিরোধিতা করছে? এসআইআর তারাই বিরোধিতা করছে যারা স্বর্গীয় মানুষদের ভোটাধিকার দেওয়ার যে অধিকার এতদিন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, তাদেরকে কিভাবে মুখ দেখাবে সেটা বুঝতে না পেরে তারা এর বিরোধিতা। আর এবার যার বক্তব্য তুলে ধরব, রাজনৈতিকভাবে তিনি একসময় বাম পরিবারের সঙ্গে অবশ্যই করে যুক্ত ছিলেন, তিনি নিজেও বাম ফ্রন্টে ছিলেন। তারপর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। নানান সময় তার বক্তব্যও কিন্তু তোল পাড় হয়েছে, এখনো হয়। আর উত্তরবঙ্গ, এই সম্পর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিজের কি বক্তব্য উঠে আসে বিভিন্ন সময়, অর্থাৎ উদয়ন গুহর শোনাবো। কাজের মধ্যে একটা কাজে বিধায়কের চিন্তা ভাবনার সাথে কর্পোরেশনের চিন্তা ভাবনার মিল পাওয়া গেছে একটা কাজে। পরবর্তীকালে আবার টাকা পয়সা এলে নিশ্চয়ই ওর কথাও মাথায় রাখবো। লেভেলে আপনার কাজ হয়েছে, সেটা ভিজিবল আছে। সুতরাং কে কি বলছে, বিরোধী দল তাদের কথা বলবে, না হলে তাদের অস্তিত্ব বেঙ্গলে, বাংলায় প্রায় বিপন্ন। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, উত্তরবঙ্গ নিয়ে একটি বক্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। কার বক্তব্য? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। আবারও অবশ্যই করে এই আলোচনায় আসবো খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্নবোধক জায়গায় এসআইআর থেকে বাংলা বললে বাংলাদেশি 2026-এর প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নিরিখে আসবো শঙ্কর ঘোষের সঙ্গে আলোচনায়। আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন। রাজ্যের বিভিন্ন প্রেক্ষাপট আমরা যদি দেখি, রাজনৈতিকভাবে মূলত কোন পথে চলেছে, বিধানসভায় তার ভূমিকা, নানান সময় তার আগ্রাসী ভূমিকা, তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। সেই শঙ্কর ঘোষ যখন আজ আমাদের মুখোমুখি হয়েছেন, তার নানান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। দল উত্তরবঙ্গের প্রকৃতি বা পরিবেশ লুট করছে, এগুলো তো আগে ছিল না। বালি, পাথর, ক্রাশার,
প্রকৃতি ধ্বংস করা, উত্তরবঙ্গের পরিবেশ ধ্বংস করা, এগুলো আগে হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষকে যেভাবে বঞ্চনা বা বঞ্চিত করে রাখা হচ্ছে, সেটা আগে 2011-র আগে ছিল না। উনি আসার পরে যা যা হয়েছে উত্তরবঙ্গে, সেটা 2011 সালের আগে কখনোই ছিল না। এই বঞ্চনা ওনার আমলে সব থেকে বেশি হয়েছে। উত্তরবঙ্গের পরিবেশ হচ্ছে উত্তরবঙ্গের মেরুদণ্ড। ব্রিটিশরা যেরকম ভারত লুট করেছিল, আর তৃণমূল লুট করছে উত্তরবঙ্গের প্রকৃতি। এই লুটেরারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় তাদের হয়ে কাজ করে। মাছ ছাড়া মাছের ঝোল, এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে বাণিজ্য সম্মেলন এখানে করেছেন, সেই সম্মেলনের নির্যাস হিসাবে নানান প্রতিবেদন উত্তরবঙ্গের নিরিখে আপনাদের সামনে তুলে ধরছে। অবশ্যই করে সেই প্রেক্ষাপটগুলো ধরবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে তো অবশ্যই শঙ্কর ঘোষ যখন রয়েছেন আমাদের সঙ্গে, প্রসঙ্গ তো তুলে ধরার চেষ্টা করব। আমরা SIR এর প্রসঙ্গ ছিলাম। 2026কে যদি টার্গেট করি, একদম প্রথম 10 মিনিটের আলোচনায় ইতিমধ্যেই শঙ্কর ঘোষ ইতিমধ্যেই বলে দিয়েছেন যে হ্যাঁ, সরকার তারাই গঠন করছে। কটা সিট পাবে? এই ব্যাপারে তো ভবিষ্যৎবাণী করা উচিত না, কেননা এটা আমরা শুধু বলতে পারি যে এটা আনএক্সপেক্টেড রেজাল্ট বিজেপি করবে, এবং অবশ্যই সেটা সরকার গঠন করবার যে বর্ডার লাইন আছে তার থেকে বেশি। 2019-এ বিজেপির এ রাজ্যে লোকসভা নির্বাচনের সাফল্য, কোট আনকোট, 2024-এ সেই সাফল্য কি ধরে রাখা সম্ভব হয়েছিল? প্রশ্ন 1। প্রশ্ন 2, 2021 সালে 77, 7 জন নেই, 70 হিসেব করে যদি আমরা এগোই, যদি আপত্তি না থাকে, 2026-এ সেই ধারাবাহিকতা বজায় থাকবে এটা মনে হয়, এবং সেটাকে ওভারক্রস করবে কোন অঙ্কে, কোন রাজনীতিতে? মানুষ রাস্তার কথা বলে, মানুষ রাস্তার কথা শোনে, রুটি কাপড়া আর মাকান, এছাড়া মানুষ কিছু বোঝে না। নাগরিকত্ব যেখানে চ্যালেঞ্জের মুখে। এবার ছোট ছোট করে আমি উত্তরগুলো দিয়ে দিই। প্রথম কথা, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ফলাফল কিন্তু একটা কথা বারবার করে আমার সমর্থকদের মনে হয়, বা যারা আমাদেরকে চাইছেন সরকারে নিয়ে আসবার জন্য, তাদের উদ্দেশ্যে বলতে পারি যে লোকসভার ভোট এবং বিধানসভার ভোট যে কোনো রাজ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে সেখানে আমরা লোকসভার প্রায় সমান বিধানসভায় ভোট কনজিকিউটিভলি পেয়ে গেছি। এক, এখান থেকে যে পার্সেন্ট ইনক্রিজের কথা বারবার করে বলা হচ্ছে, SIR কেন গুরুত্বপূর্ণ এই কারণে, ধরুন ডায়মন্ড হারবারে আমাদের অভিষেকবাবু তিনি জিতেছেন 7 লক্ষ বা এই ধরনের একটা ভোটে। সারা পশ্চিমবঙ্গে 42 লক্ষের কাছাকাছি, 42 লক্ষের মতন মার্জিন হয়তো তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির আছে। অ্যাকুরেট হিসাবগুলো একটু দেখে নিতে হবে। তাহলে আপনি ভাবুন যে ডায়মন্ড হারবার বলুন, কুচবিহার বলুন, আরামবাগ বলুন, যেগুলো লোকসভার নিরিখে, সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই আমরা বলেছি এই যে ভোটটা হয়েছে, এই ভোটটার একটা বড় অংশ রিগড আছে। এই বড় অংশের মধ্যে ভুয়ো ভোটার, পলাশ অধিকারীর নাম নিয়ে শেখ মঈনুদ্দিনরা এই পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে। এমনকি শ্রমিকদার বাবাও স্বর্গ থেকে এসে এই সল্টলেকে ভোট দিয়ে গিয়েছে। ফলে নির্বাচন কমিশন কি করছিল, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? রাজ্যে সরকার তৃণমূলে হলে কেন্দ্রীয় সরকার বিজেপির, দায় কার? নির্বাচন কমিশন কোনো সরকারের না, একদম। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে তাদের। এইখানেই তো শিলাদিত্য প্রশ্ন, যে গতবার যে লোকসভা ভোট হয়েছে, কয়েক হাজার ওয়েবকাস্ট নির্দিষ্ট সময়ে 2 ঘন্টা করে বন্ধ করে রাখা হয়েছিল। আজকে যখন তাদের কোম্পানিকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা হাইকোর্টে গিয়েছিল, গিয়ে চপটাঘাত খেয়েছে। অর্থাৎ এখানকার স্টেট ইলেকশন কমিশনকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারিভাবে তাকে ব্যবহার করেছে। একথা তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা বারবার করে বলেছে যে স্টেট ইলেকশন অফিস আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য হোম মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, সেখানে থাকার কারণে এই নির্বাচন কমিশনকে ব্যবহার করবার অভিযোগ উঠেছে, এবং এরা থাকার কারণেই এই কাজগুলো 1, 1, 2, 3, 4 করে করবার সুযোগ পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং এটা বন্ধ হওয়া। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে অনুপ্রবেশকারীর সমস্যা, যেটা নাম বললাম, যে পলাশ অধিকারী হোক বা এই ধরনের অসংখ্য, যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা জাল পরিচয়পত্র বানিয়ে
তারা সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। অনেকে বলছেন হিন্দু মুসলিম, সেন্ট্রাল আইবি দেখবে, আমি কেন্দ্রীয় সরকার নজর রাখবে, আমি আসছি, কেন্দ্রীয় সরকার নজর রাখছে। আমি যেটা বলি, এটাকে হিন্দু মুসলিম বলবেন না। পশ্চিমবঙ্গে বসবাসরত বাঙালি, সে জন্মসূত্রে হিন্দু হোক মুসলিম হোক, সবার পক্ষে বিপদ হচ্ছে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা, কারণ তারাই এদের ভাত মারছে। ফলে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট চাওয়া, ডেড ভোটার মুক্ত ভোটার লিস্ট চাওয়া, ডুপ্লিকেট ভোটার যারা তাদের মুক্ত ভোটার লিস্ট চাওয়া, এর মধ্যে বিরোধিতার জায়গা কোথায়? বিরোধিতার প্রসঙ্গের আগে আমার প্রশ্নে শেষ যেটা যোগ করেছিলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো শুধু নয়, বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 65 লাখ প্লাস যাদেরকে ইতিমধ্যেই সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নাম করছেন কেন? বিহারেও তো এই পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো এই পরিস্থিতি, এই ছবি তৈরি হবে। হঠাৎ পশ্চিমবঙ্গ করে বলছেন কেন? বারবার করে রোহিঙ্গার কথা বলছেন। যত রোহিঙ্গা রয়েছে সব পশ্চিমবঙ্গের সে আশ্রয় নিয়েছে, তার প্রমাণ সুবিধাজনক। তার সুবিধাজনক, তার প্রমাণ কি? বিজেপির অভিযোগ মানে ধ্রুব সত্য হয়ে গেল না? তার প্রমাণ হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশের দুটো রাজ্য আমি যদি ধরি, আসাম এবং বাংলাদেশ, সেখান দিয়েই অনুপ্রবেশকারীদের আগমন। এবং আমি বলছি সরকার কি করছিল? আইবি নজরদারি কোথায় ছিল? দায় কেন নেবে না? অন্যের ঘাড়ে কেন দেবে? এই প্রশ্নের উত্তর তো মমতা ব্যানার্জি দেবে। আইবি কি করছিল? কেন্দ্রীয় সরকার কি করছিল? বিএসএফ কি করছিল? মমতা ব্যানার্জি দেবে, যিনি একসময় প্রশ্ন তুলেছিলেন মালদা এবং মুর্শিদাবাদকে অনুপ্রবেশকারীদের স্বর্গ রাজ্য বানিয়েছে পশ্চিমবঙ্গের বাম সরকার। আজকে সিপিএম আর মমতা একসাথে রাস্তায় নেমেছে। কাগজ ছুঁড়ে যখন ডেপুটি স্পিকারের দিকে মেরেছিল যে এই হচ্ছে অনুপ্রবেশকারীদের লিস্ট, তাহলে এই যে 34 বছরের বাম সরকার, এই যে অনুপ্রবেশের ধারাবাহিক একটা স্রোত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবেশ করা, বিএসএফ এর প্রশ্নে এখনো প্রায় 72টা পয়েন্ট যেখানে বিএসএফ জমি চেয়েছিল, বারংবার করে সেই জমি না দেওয়া এই রাজ্যের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বারবার করে অমিত শাহ লোকসভার মাঝখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে এই অভিযোগ তুলেছেন যে রাজ্যের সরকার আমাদের সহযোগিতা করছে না। লাভলি খাতুনের নাম আপনার মনে আছে? প্রধান, যিনি বাংলাদেশ থেকে এখানে এসে প্রধান হয়েছে, আপনার মনে আছে? 24 পরগনার একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছেন ভারতীয় ভোটার হওয়ার জন্য, তার জন্য একজন বিশেষ ব্যক্তির নাম বলছে। প্রমাণ আমাদের দিতে হবে কেন? প্রমাণ তো তৃণমূল কংগ্রেস দিয়ে দিচ্ছে যে অনুপ্রবেশকারীর স্রোত, রোহিঙ্গার স্রোত, এরা যদি না থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের এবার আর ওই কি বলে ওই সলতেতে মানে সলতে দেওয়ার বা সলতেতে বাতি দেওয়ার লোক থাকবে না। মানে এসআইআর এর ওপরে ভিত্তি করে বিজেপি চিন্তা ভাবনা করছে যে 2026-এর বৈতরণী তারা পেরোবেই। এসআইআর এর উপরে ভিত্তি করে নয়, আমার স্লোগানটা খুব পরিষ্কার, স্বচ্ছ ভোটার লিস্ট, স্বচ্ছ সরকার। আমার তো মনে হয় সমস্ত দলের ওয়েলকাম করা উচিত। বাদবাকিটা রাজনৈতিক লড়াই, সংগঠন, মানুষের কাছে যাওয়া। আছে বিজেপি সারা রাজ্যে? কি বলেন? সংগঠন নেই, 10,000 পঞ্চায়েতের সিট, সংগঠন নেই, বারবার করে প্রশ্ন উঠছে। প্রশ্ন তো থাকবেই। 2014, 2019, 2026 তৃণমূল কংগ্রেস 98-এ তৈরি হয়েছে, সরকারে এসছে কত সালে? 2011-তে। সময়টা কত? হিসেব করুন। ফলে বিজেপি তার নিজস্ব প্রগ্রেস তারা করছে। এবার একটা অংশের বিধায়কদের তো টেনে রাখাই যাচ্ছে না, বিধায়কদের তো টেনে রাখাই যাচ্ছে না, 7 জন তো ইতিমধ্যেই ছিটকে গেছে। বেচারার পরে কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। 2026-এ সরকারে আসার পরে বিজেপি ভাবে কেন পার্টিটা ছেড়েছিলাম। ফলে সেই আগাম যে যন্ত্রণা তারা পাবে, তার জন্য বিশেষ মলমের ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা করব, আমাদের সমর্থকরাও করবে। আমি একজন বিধায়ককে বলেছিলাম, ও আমার পাশেই বসতো, এখনো অবশ্য মানে কি বলবো কার সন্তান ও সেটা বলতে চান না, মানে জিতলো পদ্মপ্রতীকে আর গলায় তৃণমূলের উত্তরীয় নিয়ে ঘোরে, এটার মধ্যেও একটা কোথাও একটা আমি বলবো হীনমন্যতায় ভোগে। তোকে আমি বলেছিলাম যে ঠিক, দল পাল্টানো গণতান্ত্রিক অধিকার, তুমি পাল্টাতে পারো, আমিও পাল্টেছি, কিন্তু ভোটে জিতে পার্টির সাথে পার্টিকে বলে কয়ে ছেড়ে দিয়েছিলাম। কেউ না নিলে হয়তো আজকে আর সাধারণ 10 জনের মতন কাজ করতাম। তোমরা কেন বিধায়কের পদটা ছেড়ে দাও না? ছেড়ে দিয়ে নির্বাচনে জিতে আসো। কিন্তু তারা কেউ সাহস দেখায়নি। আমি এখনো বলছি শিলাদিত্য, যারা গিয়েছে
তারা প্রত্যেকে সামনে না হলেও পেছনে, এক দুটো বাদ দিয়ে যাদের কথা আমি বলতে চাই না, তারা প্রত্যেকে পশ্চাতাপ করে যে এইভাবে দল ছাড়াটা ঠিক না। দেখা যাক কি হয়। একটু উত্তরবঙ্গের ক্ষেত্রে আসি। সত্যি উত্তরবঙ্গের উন্নতি চায় শঙ্কর ঘোষ, নাকি উত্তরবঙ্গ এই শব্দ, এই বাক্যবন্ধকে ব্যবহার করে শুধুই রাজনীতি? উত্তরবঙ্গের মানুষ তারা মূল স্রোত থেকে কেন বিচ্ছিন্ন বলে মনে করে, এটা আমাকে সবসময় ভাবে। একটা খুব সাধারণ উদাহরণ দিই, যে আমরা যখন উত্তরবঙ্গের মানুষ এদিকে আসি, আমরা যে প্রত্যাশা, যে উষ্ণতা আশা করি, যার সাথে আর্থিক বা কোনো কিছু বিষয় জুড়ে নিই, সেখানেও কোথাও একটা জায়গায় কোথাও একটা হয়তো বেদনা কাজ করে। যখন এপাশের মানুষ ওপাশে যায়, সামগ্রিকভাবে উত্তরবঙ্গ বলে একটা অংশকে আলাদা করে দেওয়া হয়, যেন শুধুমাত্রই ওটা একটা কফি, একটা চা, একটা পাহাড়, একটা জঙ্গল, একটা নদী, একটা কবিতা লেখা, এর মাঝখানে দাঁড়িয়েই উত্তরবঙ্গ। 10 সেকেন্ড আটকাই। উত্তরের আওয়াজ, আমি অনুরোধ করব আমাদের টিমকে শঙ্কর ঘোষের যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের ছবি একটুখানি প্লিজ তুলে দেখানোর জন্য আমাদের আলোচনার প্রসঙ্গে। উত্তরের আওয়াজ আমি হাতে করে লিখিনি, নিশ্চয়ই শঙ্কর ঘোষই লিখেছে বা করেছে আর কি। কেন লিখলো তাহলে? উত্তরের যে কথাগুলো, আমি এটা এর আগেও আমি পার্টিতে বলেছি, উত্তরবঙ্গের ইরেসপেক্টিভ অফ লিডার্স, কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম বা লেফট, আমার মনে হয় উত্তরের নেতাদের দায়ের এড়িয়ে যেতে পারে না উত্তরবঙ্গের আজকের অবস্থার জন্য। তারা যদি সমস্বরে দেখা করলেন তো ইতিমধ্যে রোশনগিরি, বিমল গুরুং, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তো? সেটা তো রাজনৈতিক একটা যোগাযোগের মধ্যে ওনারা আগেও ছিলেন, এখনও আছেন। উনি বিরোধী দলনেতা। আমাদের উত্তরবঙ্গের যে জনবৈচিত্র্য আছে তাতে গোর্খারা একটা অন্যতম মূল উপাদান, ফলে তাদের যারা মুখ বা তাদের যারা প্রতিনিধিত্ব করে বিভিন্ন দল আছে, কিন্তু মানে এরম নয় তো যে তাদেরকে বারবার করে ইউজ করার চেষ্টা করা হচ্ছে? একদমই না। আসলে উত্তরের আবেগকে বোঝবার জন্য একটা হৃদয় দরকার, নাহলে শীতকালে চা পাতা তুলে ছবি তোলার মতন অন্তত মুখ্যমন্ত্রী যে কাজ করেন, এই কাজ অন্তত বিরোধী দল মুখ্যমন্ত্রী তো উত্তরবঙ্গে যান, উন্নয়নের কথা বলেন, উন্নয়ন হয়েছে সেই বক্তব্য রাখেন, তাতে আপত্তি কেন? আপত্তি একটাই, আজ পর্যন্ত স্বাধীনতা পরবর্তী এই সময়কালে ৭৫-৭৭ বছর হয়ে গেল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা নিউরো সার্জন নেই, একটা শুধুমাত্র একটু পেস মেকার বসানো হয়। এই বাদ দিয়ে আমাদের ওখানে কার্ডিয়াক সেট আপ নেই, আমাদের ওখানে একটা ট্রমা সেন্টার নেই, একটা বেলেঘাটার মতন একটা আইডি হসপিটাল নেই, আমার ওখানে একটা ভালো স্টেডিয়াম নেই, আমার ওখানে একটা ভালো ছেলেমেয়েদের ইনডোর স্টেডিয়াম নেই, আমার ওখানকার ছেলেমেয়েদের জন্য একটা অ্যাথলেটিক্সের যে সিনথেটিক ট্র্যাক সেটুকু নেই, আমার ওখানে যে ইন্ডিজেনাস ক্যারেক্টার আছে তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। শুধুই ছুটি কাটানো, শুধুই ছবি তোলা, শুধুই একটু ওই যে কি বলে ঘুরে বেরিয়ে আমি একটু তোমাদের সাথে দেখা করে আসলাম, আর ও পাশ থেকে মানে ফারাক্কা পেরোলেই এপাশে এসে উত্তরবঙ্গ বলে যে একটা জায়গা আছে সেটাকে ভুলে যাওয়া, না, এটা ভুলতে দেব না। এবং ৫৪টা সিটের মধ্যে গত বছর প্রায় ২৮-৩০টা পেয়েছিল, কিছু চলে টলে গেছে, এবার তার থেকেও বেশি সিট আসবে। বিরতিতে যাব এবং তারই সঙ্গে এইমাত্র শঙ্কর যে কথা বললেন তার পরিপ্রেক্ষিতে মূলত প্রশ্ন যে যে জায়গায় উঠে আসছে তাও খোঁজার চেষ্টা করব আলোচনায় ফেরত এসে। একটা বিরতির পর সঙ্গে থাকুন, চোখ রাখুন ক্যালকাটা নিউজে। আমাদের আলোচনা চলছে এবং পরপর অনেকগুলো প্রতিবেদনও তুলে ধরেছি, উত্তরবঙ্গের নিরিখে বক্তব্য তুলে ধরেছি, সুকান্ত মজুমদারের বক্তব্য তুলে ধরেছি উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো তোলপাড় হয়ে গেছিল। এই যে নেই এর কথা, যেহেতু বিজেপির বিধায়ক, কেন্দ্রে বিজেপি সরকার, সেক্ষেত্রে আবদার, অনুরোধ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য করা হয়েছে চিকেন নেক একটা বড় বিষয়। একদম। মাঝখানে সুকান্তদার একটি বক্তব্য নিয়ে অনেক কথা হয়েছিল এবং উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রশ্নে এই মুহূর্তে আমার ধারণা প্রায় ৬০ বা তারও বেশি, ৬০,০০০ কোটি কি তারও বেশি টাকা এই মুহূর্তে শুধুমাত্র এয়ারপোর্ট, রোড নেটওয়ার্কিং, রেল, এই তিনটে বিষয়ে কেন্দ্রের সরকার এই সময়কালে
তারা দিয়েছে এই সময়কালে। আমাদের সাংসদদের এটা আমি বলবো উত্তরবঙ্গের মানুষের কাছে তাদের দাবি দেওয়ার সাথে পরিপূরক হয়ে তুলে নিয়েছে। সামান্য একটা উদাহরণ দিই, আমাদের ওদিকে তো ইলেকট্রিক লাইন ছিল না ট্রেনের ক্ষেত্রে, আজকে বিদ্যুতে চলছে। আমার বাগডোগরা এয়ারপোর্ট সন্ধ্যায় প্লেন নামতো না, সন্ধ্যের পরে প্রায় 3,000 কোটি টাকা দিয়ে তার এক্সটেনশন হচ্ছে আন্তর্জাতিক, মানে যেহেতু নর্থ ইস্টের সব থেকে বেশি ফুটফল হয়। আমার প্রত্যেকটি স্টেশন বন্দে ভারত, শতাব্দী ইত্যাদি হয়েছে। আমরা মূলত জোর দিতে চাইছি এর সাথে ইন অ্যাডিশন টু দ্যাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যে কারণে বারবার করে আমি বলেছি যে এইমস লাইক হসপিটাল অর এইমস, যেটা দক্ষিণবঙ্গের রায়গঞ্জ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলেছি, ম্যানেজমেন্ট কথা বলেছি। আমি যখন উত্তরের কথা বলি, উত্তরবঙ্গের কথা বলি, তখন আমি এটা ভাবি যে আজ নয় কাল আমার শিলিগুড়ি এবং শিলিগুড়ির পার্শ্ববর্তী অঞ্চলকে এডুকেশন, হেলথ, এই দুটো হাবে পরিণত করা, আমার ট্যুরিজমকে এক্সপ্লোর করা। আমার নর্থ ইস্টের মতন ক্লাইমেট আছে, সেখানে সফটওয়্যার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, মানে এই সেক্টরের যে হার্ডওয়্যার যে কম্পোনেন্টগুলো তৈরি হয়, সেগুলো তৈরি করবার মতন ওয়েদার হচ্ছে আমার পার্বত্য অঞ্চলে আছে। ফার্মাসিউটিক্যালস, যেটা সিকিমে একের পর এক ওষুধের কারখানা, সেটা আমার উত্তরবঙ্গের পাহাড় পার্বত্য অঞ্চলে হওয়াটা খুব সহজ। কেন এগুলো হচ্ছে না? কেন এটা নিয়ে আমরা যেরকম কেন্দ্রের সরকারের কাছে বারবার করে এই কথা তুলে ধরেছি, আজ নয় আমি বলবো 2026-এ আমাদের রাজ্য এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার হলে যে যে কম্পোনেন্টগুলো আমরা এখানে এক্সপ্লোর করতে পারি নর্থ ইস্টের মতন, সেগুলো সবগুলো করব। তার কারণ নর্থ ইস্টের শুধু আবহাওয়া নয়, তার প্রকৃতির সাথেও আমাদের জল, জঙ্গল, জমি, এই জায়গাগুলো মিল আছে। ফলে নর্থ ইস্টের যে ডেভেলপমেন্টটা এই মুহূর্তে কেন্দ্রের সরকার করছে, তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ধরনের মনোনিবেশ করা সম্ভব হতো যদি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে থাকতো। ডবল ইঞ্জিন সরকার হলে উত্তরবঙ্গের উন্নয়ন আরো বেশি তার প্রমাণ হচ্ছে ত্রিপুরা। দাবি শঙ্কর ঘোষ, তার প্রমাণ হচ্ছে ত্রিপুরা। আমি জানি না তোমার কতবার ত্রিপুরা যাওয়ার অভিজ্ঞতা আছে। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে, এখন যেরকম কলকাতা থেকে আগরতলা সকালে গিয়ে আবার বিকালে কাজ করে ফিরে আসা যেতে পারে, 22 থেকে 23টা ফ্লাইট ওঠে। আর বিজেপি সরকার আসার আগে সেখানে সারাদিনে 2টো ফ্লাইট উঠতো, সেখানে ট্রেন কানেক্টিভিটি ছিল না। কেউ হয়তো প্রশ্ন তুলতে পারে যে ভোট শেয়ার, ভোট কত ভোট পেল ইত্যাদি ইত্যাদি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। পলিটিক্যালি হচ্ছে তার একটা আলোচনা করাই যেতে পারে, কিন্তু ডেভেলপমেন্টের এই যে প্রসঙ্গ, যে যে জায়গায় ক্ষোভ বা বক্তব্য, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। আমি মানে লিটারেলি অন ক্যামেরা বলছি, আমার মানে দুজন কোনো কথা বলে না, এক হচ্ছে মুখ্যমন্ত্রী আর এক হচ্ছে আমার শহরের মেয়র। মেয়র তো আমাকে দেখলে বলে আই হেট দিস বয়, আর মুখ্যমন্ত্রী এরকম ডিবেট করি তো আমি এরকম। তো আমি যদি তুমি স্পিকার হও, তোমাকে চিঠি দিলাম মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য, তুমি এখান থেকে ওখানে পাঠালে, পাঠানোর পরে সেই চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে না, এনার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্যক্তিগতভাবে ভীষণ আশা হতো একজন মুখ্যমন্ত্রী, তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে, আমি প্রথমবারের বিধায়ক, উনি বিধায়ক, মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কত ছিল। কোথায় রাজনীতিতে বিরোধিতা থাকতেই পারে, কিন্তু একজন প্রথমবারের বিধায়ক, ওনার বক্তব্য থামিয়ে আমি যখন বলেছি, উনি বলছেন যে আপনার 15% ঠিক, 85% জল মিশানো। তো উনি এটা সার্টিফাই করবে না, কিন্তু ওনাকে তো এই স্বীকার করতে হয়েছে আমার সামনে যে আপনার বক্তব্যের 15% ঠিক। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ, আপনি রাজনৈতিক দৃষ্টি যেরকম আপনার আছে, তার সাথে সাথে মানুষ হিসাবেও আপনি কাউকে কাউকে অ্যাসেস করেন। আমি মুখ্যমন্ত্রীকে বিধানসভার অভ্যন্তরে দেখে আশাহত হয়েছি, এবং আজকে পশ্চিমবঙ্গের এই যে অধঃপতন, মানসিকতার অধঃপতন, রাজনীতিতে উন্নয়ন হয়েছে কি হয়নি এগুলো চলতে থাকবে। মুখ্যমন্ত্রী সম্পর্কে অ্যাসেসমেন্ট, ওনার রাস্তার লড়াইকে সম্মান করতাম, কিন্তু ওনার ব্যবহার, ওনার প্রশাসনিকভাবে পরিচালনা, ওনার অন্যদের প্রতি এই যে একটা তীব্র আমি বলবো অস্বীকার করবার মানসিকতা, কোনোটাই
পলিটিক্যাল ফিগার হিসেবে আমার ভালো লাগে। আমি ঠিক করেছিলাম যে অনেকগুলো নাম বলবো, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও থাকবে। তাদের সম্পর্কে প্রাথমিকভাবে কি কি ধারণা, যেহেতু সময়ের সংক্ষিপ্ত, আর ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত বক্তব্য শঙ্কর ঘোষ রেখেই দিলেন, আর সেই প্রসঙ্গে ঢুকছি না। শঙ্কর ঘোষ কার, দিলীপ ঘোষের না শুভেন্দু অধিকারের? পার্টির, বিজেপি পার্টির। আমি ভারতীয় জনতা পার্টি করি, আমি কোনো ব্যক্তির রাজনীতি করি না। একটু সম্পূর্ণ অন্য প্রসঙ্গে যাই, তারপরেই আমাদের আলোচনা শেষ করব। উত্তরবঙ্গ, সেখান থেকে কলকাতা, দৌড়ঝাঁপ, পার্টি, রাস্তার রাজনীতি, সকলের মধ্যে মিশে যাওয়া, পরিবারকে কি করে সময় দেওয়া হয়? খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আমার ওয়াইফও ও চাকরি করে, ও ইঞ্জিনিয়ারও। আমার ছেলে ছোট, এ এক অদ্ভুত সমস্যা। মানে ও যখন কলকাতা চলে আসে তখন ছেলেকে অন্যের কাছে রেখে আমাদেরকে বেরোতে হয়। ও নেই, আমিও নেই, ছেলে অন্যের কাছে ঘুমিয়ে থাকে। খুব কঠিন। এবং রাজনীতি মানে হেন কিছু জিনিস নেই এক্সপ্লোর করিনি। ফুটবল, ক্রিকেট খেলতাম, নাটক, গান বাজনা, কবিতা, সব কিছুই মধ্যেই থাকতাম। কিন্তু দিনে ধীরে ধীরে রাজনীতি বাদ দিয়ে, এমনকি আমার হবি ছিল, হ্যাবিট ছিল যে আমি আমার ছেলে, বাবাকে নিয়ে আমরা পাহাড়ে খুব ঘুরতে যেতাম। আমি পাহাড় মানে অসম্ভব ভালোবাসি। ওগুলো যে কোথায় চলে গেছে সেটাও এখন আর বুঝতে পারি না। 2026-এর ভোটের আগে একবার কি ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়ার সময় বেরোবে? ভেবেছিলাম বেরোবো, কিন্তু দেখলাম এমন শিডিউল, সময় বের করতে পারছি না। তবে আমার মনে হয় কি, একবার পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছাটাকে পূর্ণ করে দিই, তারপরে কোথায় গেলাম না গেলাম কোনো ব্যাপার না। মানুষ তৃণমূলকে চায় না। যদি পূর্ণ না হয় তাহলে আরও লড়াই করব। মানুষের ইচ্ছাটাকে পূর্ণ করতে চাই। কোথাও মানুষের ইচ্ছাকে পূর্ণ করার দায় এবং দায়বদ্ধতা বিজেপিকে নিতে হবে, বিজেপির কার্যকর্তাদেরকে নিতে হবে। বুঝতে হবে আমার নিজের সুখের থেকেও মানুষের ইচ্ছাকে পূর্ণতা দেওয়াটাই এই মুহূর্তে আমাদের কাজ। সেটা না করতে পারলে আমার নিজের ব্যক্তিগত সুখ, আনন্দ কোনোটাই আমার মনে হয় না সেটা আমার মনের ভেতরের যে চাহিদা, সেই চাহিদাকে পূর্ণ করতে পারবে। দেখা যাক, সময় কথা বলবে, এবং নির্বাচনের ফলাফল কি হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। শঙ্কর ঘোষ ইতিমধ্যেই তার বক্তব্যে বারবার করে উঠে এসেছে, প্রথম থেকে শেষ অবধি কার্যত উত্তরবঙ্গ 30 বার বলা হয়েছে। সুতরাং উত্তরবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে বা উত্তরবঙ্গের উন্নয়নের কথা বা দাবি যা উনি করছেন, অভিযোগও রয়েছে প্রচুর, পর অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে 2026-কে কেন্দ্র করে, অনেকগুলো ইস্যুকে কেন্দ্র করে কোথায় দাঁড়ায় তার জন্য অপেক্ষা করতে হবে। আপনার কথা এ পর্যন্তই। চোখ থাকুক ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকবেন।